আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল। আওয়ামী লীগ এই দেশটাকে ফোকলা করে গেছে। এই 16 বছরের জঞ্জাল হঠাৎ করে আপনি পরিষ্কার করবেন, ডক্টর ইউনূস বসে থাকবে, এটা আমি বিশ্বাস করি না। আমরা একদিনে তো সমস্যা দূর করে দিতে পারবো না। পুঞ্জীভূত যে ক্ষোভ সারা জাতির, এই ফিনিক্স পাখিরা রূপান্তরিত করলো একটা বিস্ফোরণের মতো। এই জাতিকে 16 বছরে শেখ হাসিনা আসলেই অস্থির বানিয়েছে। সঠিক একটা ক্রেডিবল নির্বাচন দরকার এবং সেই নির্বাচনটার মাধ্যমে একটা পার্লামেন্ট দরকার। তারেক রহমান তিনি এখন অনেক বেশি সুসংহত, অনেক বেশি আশা প্রত্যাশা নিয়ে আছেন। উনি সবচেয়ে বেশি প্রশান্তিতে আছেন 17 বছর পরে। নাহিদ যে পার্টির নেতৃত্ব দিয়েছে এনসিপির, আমি তাকে অভিনন্দন জানাই, তার দলকে অভিনন্দন জানাই। পলিটিক্স ইজ এ ডিফারেন্ট বল গেম। একটি ষড়যন্ত্রকারী গ্রুপ চেষ্টা করছে জাতির মন প্রাণকে ডাইভার্ট করার জন্য। প্রিয় দর্শক, কালের কণ্ঠ বিশেষ সাক্ষাৎকারে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাকারিয়া ইবনে ইউসুফ। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন মেজর সৈয়দ আবু বকর সিদ্দিক, যিনি দীর্ঘ সময় বিএনপির পক্ষে অনলাইনে কিংবা অফলাইনে কথা বলেছেন। এক পর্যায়ে এসে তিনি গুমও হয়েছেন। শুনবো সেই গল্প। আবু বকর সিদ্দিক, আপনাকে কালের কণ্ঠে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমেই জানতে চাই, এই যে একটা নতুন প্রেক্ষাপট, নতুন বাংলাদেশ, ছাত্রদের আন্দোলন ছিল মূলত কোটা সংস্কার আন্দোলন। সেই আন্দোলন থেকে কিভাবে এক দফার আন্দোলনে সেটি পরিণত হলো এবং স্বৈরাচার শেখ হাসিনার পতন হলো? জুলাইটাকে আমাদের ধারণ করতে হবে এটি একটি বিপ্লব বা আপরাইজিং আন্দোলন, যাই বলি না কেন। এখানে তাজা রক্তে ভেজা বাংলাদেশ, ছাত্র জনতা, সেনাবাহিনী। ছাত্র জনতার মধ্যে যে গ্রুপটা ছিল, ছাত্রর পরে যে জনতা, সেই জনতা কিন্তু আন্দোলিত হয়েছে গত 17টি বছর। বিশেষ করে বিএনপি এবং যারা আওয়ামী লীগের বাইরে ছিল তারা নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, তারা গুম খুনের শিকার হয়েছে, হত্যা হয়েছে। তাই সারা বাংলাদেশ শুধু 22 এবং 23-এ 2 কোটি মানুষ আন্দোলন করেছে বিভিন্ন ফর্মে। তাই ছাত্ররা যখন কোটা আন্দোলন নিয়ে শুরু করলো, তারপর প্রতিদিন এটি ফিনিক্স পাখির মতো এরা জেগে উঠছিল। গ্রিক মাইথোলজিতে ফিনিক্স পাখিকে বলা হয় যে ছাই থেকে, ভস্য থেকে বা আগুন থেকে এরা উঠে আসে, ঊর্ধ্বাকাশে চলে যায় এবং নেমে আসে, সবচেয়ে শক্তিশালী পাখি। এটি আমাদের ইসলামিক ইতিহাসেও আছে। আবাবিল পাখি, যে আবরার বাদশার যে হস্তি বাহিনীকে ধ্বংস করে দেয় ছোট ছোট পাথর দিয়ে, তেমনি এই ছাত্ররা যখন আন্দোলনটাকে বেগবান করে, যখন 16 তারিখে যখন আবু সাইদ বুলেটের সামনে দাঁড়িয়ে যায় হাত সম্প্রসারিত করে, তখন সারা বাংলার ছাত্ররা আর ঢাকার ছাত্ররা এরা আবাবিল পাখি বা ফিনিক্স পাখির মতো রূপান্তরিত হয়। তারা বুলেটকে ভয় পায় না। সুতরাং ওই যে সুপ্রিম স্যাক্রিফাইস বা তাজা রক্ত ঢেলে দেওয়া, আমি বলেছিলাম ওদের টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, আছে একটি প্রাণ এবং তাজা রক্ত, তাই ঢেলে দিচ্ছিল। আমি প্রতিদিন 20, 21, 22 থেকে 29 তারিখ পর্যন্ত আমি প্রতিদিন কোনো না কোনো টেলিভিশন চ্যানেলের মাধ্যমে আমি কথা বলেছি। আমি তাদেরকে উৎসাহিত করেছি, ছাত্র জনতা এবং সেনাবাহিনীকেও আমি উৎসাহিত করেছি। আমি সেনাবাহিনীর ব্যাপারে বলেছি যে বাংলাদেশ সেনাবাহিনী, যে সেনাবাহিনীতে আমি 24টি বছর দিয়েছি, এই সেনাবাহিনী একদিন ঘুরে দাঁড়াবে। এই সেনাবাহিনী ছিল রণাঙ্গনের সৃষ্টি সেনাবাহিনী, এরাই স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বে ছিল। আবার ঠিক 54 বছর পরে এসে ছাত্র জনতা সেনাবাহিনী, এই সেনাবাহিনী রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছিল আর জনতা তার সাথে যোগ দিয়েছিল। সুতরাং আমি বলবো এটি দ্বিতীয় স্বাধীনতা, দ্বিতীয় আত্ম উৎসর্গ, দ্বিতীয় একটি গ্রিক মাইথোলজির মতো ফিনিক্স পাখিদের উত্থান। শিক্ষার্থীদের প্রথম দাবিটা ছিল মূলত কোটাটাকে সংস্কার করতে হবে। তো তারপর সেটি শেখ হাসিনা পতন আন্দোলনে যে পরিণত হলো, এর পিছনে আসলে কোন জিনিসটা কাজ করেছে? পুঞ্জীভূত যে ক্ষোভ ছিল সেটি তো ছিলই, কিন্তু শেখ হাসিনার যে উস্কানিমূলক কথা একটি মিডিয়ার মাধ্যমে যে প্রশ্ন রাখা হয়েছিল, তখন উনি বলেছিলেন কে রাজাকারের বাচ্চারা পাবে, ওরা পাবে না তো তারা পাবে। সেদিন বলল যে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। অর্থাৎ এই পুঞ্জীভূত যে ক্ষোভ সারা জাতির, সেটি এই ফিনিক্স পাখিরা রূপান্তরিত করলো একটা বিস্ফোরণের মতো। এবং সেই বিস্ফোরণের পেছনে গুম খুন হত্যা, এই যে ফ্যাসিজমটা একটা অ্যাটম বোমে রূপান্তরিত হয়েছিল এবং সেই অ্যাটম বোমটা ব্লাস্ট হয়েছিল ফিনিক্স পাখিদের মাধ্যমে। এবং এখানে যদি আমি একটা একটা করে বলি, তাহলে বৈষম্য,
তাহলে যে আপনার নির্যাতন, তারপরে যে নেপোটিজম, এইভাবে একটা একটা করে ধরলে সব অনিয়ম। বৈষম্য শব্দটা একটা শব্দ দিয়েই বোঝানো যায়। সব বৈষম্য তাদেরকে আন্দোলিত করেছে, তাদেরকে বিপ্লবী করেছে, তারা তাদের বুকের রক্ত ঢেলে দিতে তারা কুণ্ঠাবোধ করে নাই। আপনি তো দীর্ঘ সময় দেশের বাইরে ছিলেন, সেখান থেকে এই যে বাংলাদেশের শাসন ব্যবস্থা, এটাকে কিভাবে দেখতেন? সেটা ধরেন 2014 সালের যেখানে 151 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে, এরপর 2018 সালে দিনের ভোট রাতে হয়েছে, কিংবা পরবর্তী যে শেষ নির্বাচন, এই সবগুলোকে আপনারা বিদেশে থেকে কিভাবে দেখতেন? যারা বিদেশে জাতীয়তাবাদের যারা রাজনীতি করতেন তারা কিভাবে? আমি 16 বছর লন্ডনে ছিলাম, কিন্তু মনে প্রাণে হৃদয়ে অন্তরে আমি বাংলাদেশে ছিলাম। এটার কারণ হলো আমি 91, 96, 2001-এ আমি নির্বাচনে দায়িত্ব পালন করেছি ক্যাপ্টেন, মেজর এবং সিনিয়র মেজর হিসেবে। ক্যাপ্টেন হিসেবে বগুড়ায়, মেজর হিসেবে আমি ময়মনসিংহে এবং সিনিয়র মেজর হিসেবে ঢাকায় আমি এই নির্বাচনগুলোতে দায়িত্ব পালন করেছি। দিন শেষে জাতির কতগুলো স্বার্থ আছে, আর সেই স্বার্থের মাঝে সবচেয়ে বড় বিষয়টি হলো যে গণতন্ত্র। গণতন্ত্র যদি না থাকে তাহলে আপনি ব্যক্তিগতভাবে লাভবান হতে পারেন, আপনি দেশে বিদেশে যেখানেই থাকেন, কিন্তু জাতির জন্য যদি আপনার কিছু করতে হয় সেখানে গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে। সুতরাং গণতন্ত্রকে যে লুণ্ঠন করা হয়েছে, গণতন্ত্রকে যে পদদলিত করা হয়েছে, তার প্রথমটা ছিল 2014 ডিজিটাল কারচুপির মাধ্যমে। 2018-তে দিনের ভোট রাতে করা হয়েছে, নিশিরাতে করা হয়েছে। আর 2024-এ ছিল সবচেয়ে জঘন্যতম, সবচেয়ে লজ্জাজনক আমি ডামি ভোট। সুতরাং এটি মেজর সিদ্দিক বা আমার মতো এক্সপিরিয়েন্স ব্যক্তির বোঝার জন্য দূরবীন দিয়ে, অনুবীক্ষণ দিয়ে দেখার বিষয় না। এটি সারা পৃথিবীর মানুষ জানে, সাধারণ মানুষ জানে, মিডিয়ার মানুষ জানে, পেশাদাররা জানে, গ্রাম বাংলার মানুষ জানে। একজন রিক্সাওয়ালার পল্টনে দাঁড়িয়ে যে কথা বলতো সেটি ভাইরাল হতো। তার যে বক্তব্য, তার যে চেতনা, তার যে চিন্তা, এই সরকারের প্রতি যে ঘৃণা, সেটি লক্ষ কোটি মানুষ দেখতে পেয়েছে। একটা রিক্সাওয়ালারের 2 মিনিটের ভিডিও মিলিয়নস অফ মানুষ দেখেছে। অর্থাৎ বিষয়টি এতই স্পষ্ট ছিল, বৈষম্য এতই স্পষ্ট ছিল। হত্যা, গুম, রাহাজানি, তারপর ভোটের যে চিত্রটা, এটি ছিল শুধুই অনিয়ম, শুধুই ফ্যাসিজম। সুতরাং এটি আমি দূর থেকে আরও বেশি দেখেছি, কষ্ট আমার আরও বেশি বুকে লেগেছে। ছাত্রদের এই আন্দোলনের পর নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করলো এবং এখনও তারাই আসলে, সামনে নির্বাচনকে নিয়ে নানা ধরনের কথা শোনা যাচ্ছে। নির্বাচন আসলে কবে নাগাদ দেওয়া সম্ভব? অনেকে বলছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের কথাও বলছেন। তো আপনার কাছে নির্বাচন কেন্দ্রিক কি মনে হচ্ছে? আপনি দুটি প্রশ্ন রাখছেন যে এর পরের অধ্যায়টা কি, এরপরে নির্বাচন। পরের অধ্যায়টা হলো যে আমরা একটা অস্থির জাতি। এই জাতিকে 16 বছরে শেখ হাসিনা আসলেই অস্থির বানিয়েছে। কই মাছ ভাজলে এদিক সেদিক করে তারপরে পুরে ছাই হয়ে যায়। এই জাতিটার কিন্তু হৃদয়, মন, মানসিকতা, আপনি আমার সাধারণ মানুষের, আসলে আমরা অস্থির জাতিতে রূপান্তরিত হয়েছি। ফলে দেখবেন যে সবাই এখন চাচ্ছে, কি চাচ্ছে না বুঝেই চাচ্ছে। নির্বাচনটা কিন্তু একটা পার্লামেন্টকে দিবে। ফান্ডামেন্টালি আমাদের জাতির জন্য যদি আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা সংবিধানের কথা বলি, আমরা ব্যক্তি অধিকারের কথা বলি, সামাজিক স্থিতিশীলতার কথা বলি, তাহলে আমাদের একটা সঠিক, একটা ক্রেডিবল নির্বাচন দরকার এবং সেই নির্বাচনটার মাধ্যমে একটা পার্লামেন্ট দরকার। আর সেই পার্লামেন্টটা হলো এই ভবনের ফাউন্ডেশন। আপনার যদি ফাউন্ডেশন না থাকে তাহলে আপনি 3 তলা, 4 তলা, 20 তলা করতে পারবেন না। এই ফাউন্ডেশনের জন্য ফান্ডামেন্টালি আমাদের দরকার একটা নির্বাচন। এখন সেই নির্বাচনটা কবে হবে, এটা এখন বিশেষ প্রশ্ন। প্রধান উপদেষ্টা বারবার তিনি উচ্চারণ করেছেন ইতিপূর্বে, সামাজিকভাবে, মিডিয়াতে, পলিটিক্যাল মাস্টারদের সাথে, ইন্টারন্যাশনাল লোকের সাথে, সর্বশেষ জাতিসংঘ মহাসচিবের সাথে। তা আমি কিন্তু জাতিসংঘের একজন সদস্য, আমি সক্রিয়ভাবে বিশ্ব শান্তির জন্য কাজ করেছি এখন থেকে 25 বছর আগে। সুতরাং আমি বিশ্বাস করি জাতিসংঘ মহাসচিব থেকে শুরু করে আপনি, আমি, আমরা সবাই যে বিষয়টা বুঝি সেটা হলো যে আমাদের গণতন্ত্র ফিরে পেতে হবে। তার জন্য প্রয়োজন ফাইনাল খেলাটা কোনটা, সেটা হলো একটা নির্বাচন। আর সেই নির্বাচনটা যদি ক্রেডিবল নির্বাচন হয় তাহলে আমরা একটা পার্লামেন্ট পাবো। আর সেই পার্লামেন্টেই কিন্তু কতগুলো আইনের মাধ্যমে ধারাবাহিকভাবে দেশটাকে সামনে নেওয়ার একটা প্রক্রিয়া হবে। এইখানে
কবে হবে সেই প্রশ্নের উত্তর প্রধান উপদেষ্টা যেটা দিচ্ছেন, কারণ তার ডিসেম্বরের মধ্যে আবার বলছেন যদি একটু আবার বেশি সংস্কারের কথা আসছে যে সংস্কারের বিষয়টা যদি একটু বেশি বেশি হলে জুনে, তাহলে জুন বা আবার বলছে পরে, এই সর্বশেষ আজকে বলছে পরে, আর একটু পরে। আমার বক্তব্য হলো যে এই জাতি, আমাদের সন্তান যাদের বয়স 20 এমনকি 30, তারা কিন্তু ভোট দেয়নি। সো তাদের ভোট দিতে হবে। যারা তাদের রক্ত ঢেলে দিল তারা তো বিদায় হয়েছে, বা যারা আছে তারাও কিন্তু এখন ভোটটা দিতে চায়। এই যে তাজা রক্তে ভেজা বাংলাদেশ, শুরুতেই বলেছিলাম, সেই ভেজা বাংলাদেশের এখন প্রত্যাশা হলো একটি নির্বাচন। সেই নির্বাচনটার আগে আমরা একটা মৌলিকভাবে কতগুলো সংস্কার করে তারপর নির্বাচনটা দিতে চাই। কারণ এই জাতি কিন্তু নির্বাচন করেছে ইতিপূর্বে। এই জাতি নির্বাচন করেছে 91-তে, 96-তে, 2001-এ, এমনকি 2008-এ, যদিও 2008 এখন প্রশ্নবিদ্ধ, কারণ মঈনুল আহমেদের এখানে ষড়যন্ত্র ছিল। সুতরাং আমি বিশ্বাস করি যে 1/11-এর পরে যে চক্র করছিল তারা এখনও সক্রিয় আছে দেশে বিদেশে। ষড়যন্ত্র এখনও চলছে, এখনও ষড়যন্ত্র চলছে মাল্টি ডাইমেনশনালি, বহুমাত্রিক ষড়যন্ত্র এখনও চলছে। ষড়যন্ত্র যাই হোক না কেন, ফিনিক্স পাখিরা কিন্তু মরে নাই এখনও, এরা কিন্তু আছে। জাতি চায়, ফিনিক্স পাখিরা চায়, এদেশের সাধারণ মানুষ চায়, খেটে খাওয়া মানুষ চায়, পেশাদাররা চায় যে একটা নির্বাচনের মাধ্যমে, যৌক্তিক রিজনেবল টাইমে একটা নির্বাচনের মাধ্যমে একটা পার্লামেন্ট আসুক। আর সেই নির্বাচনে যে আরেকটি প্রশ্ন আসছে যে লোকাল নির্বাচন না পার্লামেন্ট নির্বাচন, আমি বিশ্বাস করি যে পার্লামেন্ট নির্বাচন হলে তারপর লোকাল নির্বাচনের অনেক রং ঢেলে দিয়েছে শেখ হাসিনা। এটাকে দলীয় করেছে, এটাকে বিভিন্নভাবে কালার করেছে। এটাকে আমি ফিরিয়ে নিয়ে যেতে চাই সেই আগের যুগের, যে একটা ব্যক্তির ক্রেডেনশিয়াল ব্যক্তি, আপনি একজন টিচার, তিনি একজন মনে করেন যে শ্রমিক, সে যেই হোক না কেন, তিনি সমাজে সবচেয়ে ভালো কাজটা করেন, তিনি কিন্তু উঠে আসতে পারবেন তার ব্যক্তি সত্তা দিয়ে। সুতরাং লোকাল নির্বাচনটা, স্থানীয় নির্বাচনটাকে আমি দেখতে চাই নির্দলীয়ভাবে। এটি পরে হলে আরও ভালো হবে। আর পার্লামেন্টকে সেই বিশ্বাস স্থানে আনতে হবে যে 31 দফার মাধ্যমে পার্লামেন্টকে শক্তিশালী করার জন্য আমার দল যে সিদ্ধান্ত নিয়েছে, এখানে প্রয়োজনে আরও দফা আসবে, কিন্তু পার্লামেন্টকে শক্তিশালী করা, তার উপর বিশ্বাস রাখা, তার উপর আস্থা রাখা, তার মাধ্যমে কিন্তু গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। আরেকটি বিষয় একটু জানতে চাই যে এই মুহূর্তে বিএনপির জন্য আসলে চ্যালেঞ্জ কি? বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে একটি নির্বাচনী হাওয়া তৈরি করা। সেই নির্বাচনী হাওয়াটা কিন্তু বেসিক্যালি, ফান্ডামেন্টালি এই জুলাই বিপ্লবের মাধ্যমে এটা সৃষ্টি হয়েছে। সুতরাং 36 জুলাই আমাদের জন্য মাইলস্টোন। এই 36 জুলাই থেকে সারা পৃথিবী দেখলো এদেশ নির্বাচন চায়। সুতরাং সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ, সেটির মুখোমুখি হয়েছে 17টি বছর, লক্ষ লক্ষ নেতাকর্মী। সুতরাং এখন যে চ্যালেঞ্জগুলো, সেটি হলো যে বিএনপির যে স্ট্র্যাটেজিক্যালি, যে মৌলিকভাবে যে কৌশলগত অবস্থানটুকু তারা প্রকাশ করবে কার কাছে? সরকারের কাছে, কারণ বিএনপি তো সরকারে নাই, সরকারের কাছে, জনগণের কাছে। আর বিএনপি জনমুখী দল হিসেবে জনগণের উপরেই একটা আস্থা, বিশ্বাস রেখে তারা সামনে যাবে। আর চ্যালেঞ্জ তো অনেক আছে এই দেশে, অনেকগুলো চ্যালেঞ্জ, অর্থনৈতিক চ্যালেঞ্জ, স্বাস্থ্যের চ্যালেঞ্জ, শিক্ষার চ্যালেঞ্জ, আমাদের দুর্নীতি হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সুতরাং এই সবগুলো চ্যালেঞ্জকে সামনে রেখে বিএনপি গণমানুষের দল হিসাবে, শহীদ জিয়ার আদর্শের দল হিসাবে, আমার বিশ্বাস এই 36 জুলাইয়ের পরে এখন অনেক বেশি উজ্জীবিত। আমাদের নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের প্রাণ যিনি তারেক রহমান, তিনি এখন অনেক বেশি সুসংহত, অনেক বেশি আশা প্রত্যাশা নিয়ে আছেন। উনি সবচেয়ে বেশি প্রশান্তিতে আছেন 17 বছর পরে। কারণ তার মা, যিনি সবচেয়ে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর সবচেয়ে বেশি নির্যাতন হয়েছে, তিনি ছিলেন একা, মনুমেন্টাল হাইট নিয়ে তিনি একা 18 কোটি মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন। তাই তিনি সারা বিশ্বে এখন পরিচিত। তো তার মাকে তিনি পাশে পেয়েছেন, তিনি হেঁটে হেঁটে টুকটুক করে এসে তার ডাইনিং টেবিলে বসে তার পাশে বসে খান। এটা তার জন্য বিশাল প্রশান্তির। এই প্রশান্তি, আমাদের প্রত্যাশা, আমাদের জাতির প্রত্যাশা, সব কিছু নিয়ে খুব তাড়াতাড়ি তিনি চলে আসবেন। উনি আসবেন, যেদিন আসবেন সারা দেশের মানুষ তাকে স্বাগত জানাবে, লক্ষ কোটি মানুষ স্বাগত জানাবে। তারপর তিনি তার এই যে স্ট্র্যাটেজিক্যাল সিদ্ধান্ত দিচ্ছেন দূরে বসে, এইটি মুখোমুখি তিনি ফেস করবেন জনতার
সাধারণ মানুষের, প্রশাসনের করে একটি নির্বাচন হবে এবং আমার বিশ্বাস এই জাতি এই যে ঢেলে দেওয়া রক্ত তার প্রতিদান পাবে, আমরা একটি গণতন্ত্র ফিরে পাবো। আরেকটি বিষয় যদি বলি সিদ্দিক ভাই, যে উপদেষ্টা পরিষদ থেকে একজন উপদেষ্টা কিন্তু পদত্যাগ করে নতুন একটি দল করেছেন, জাতীয় নাগরিক পার্টি। অনেকেই আবার বলছে যে এটি কিংস পার্টি। আপনি কি মনে করেন এই জাতীয় নাগরিক পার্টিকে, যেহেতু এখন ভোটের রাজনীতিতে বা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ নেই, তাদের বিকল্প কেউ হতে পারবে কি না, বা এই জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ কি দেখছেন? আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি তাদেরকে, কারণ তাজা রক্ত ঢেলে দিয়ে যে নেতৃত্ব, ভ্যানগার্ড ছিল ছাত্ররা ভ্যানগার্ড ছিল। এটিকে লালন করতে হবে, এটিকে সম্মান করতে হবে, এটিকে রেসপেক্ট করতে হবে। এরা এই আন্দোলনের নায়ক ছিল, কোনো সন্দেহ নাই। ছাত্র, জনতা এবং সেনাবাহিনী একসাথে ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট পাহাড়কে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। সুতরাং তারা যে একটি পার্টি করেছে, এই অল্প বয়সে তারা যে সরকার থেকে এসে নাহিদ যে পার্টির নেতৃত্ব দিয়েছে এনসিপির, আমি তাকে অভিনন্দন জানাই, তার দলকে অভিনন্দন জানাই। তবে পলিটিক্স ইজ এ ডিফারেন্ট বল গেম, সুতরাং একটু সময় নিতে হবে। এখন টু আর্লি টু কমেন্ট। আমি এই পার্টির ভবিষ্যৎ কিংবা কি হবে এটি অনেক আর্লি হয়ে যাবে আমার কমেন্ট করা। আরেক বিষয় হচ্ছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বর্তমান সময়ে আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি। বিশেষ করে আমরা যদি দেখি যে রাস্তাঘাট নারীদের জন্য নিরাপদ নয়। গতকাল রাতেও একটি ধর্ষণের একটি ঘটনা ঘটেছে। মানে সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কেন, এ থেকে উত্তরণের উপায় কি? আমি আপনার সাথে কিছুটা দ্বিমত পোষণ করছি। আমার মনে হচ্ছে যে আমরা যে চিত্রগুলো দেখছি এই চিত্রের মাঝে কিছু প্রপাগান্ডা আছে, কিছু এক্সাজারেশন আছে, কিছু ফুলিয়ে তিলকে তাল করা হচ্ছে। এই 18 কোটি মানুষের দরিদ্র দেশে সমস্যা সবসময় ছিল, ধর্ষণও ছিল, সবই ছিল। যে ধর্ষণগুলোই হয়েছে এই পর্যন্ত সাম্প্রতিক, বিশেষ করে জাতিসংঘ মহাসচিব আসার সময় যে আসিয়ার বিষয়টা, এই বিষয়টাতে আমি দুঃখ প্রকাশ করছি। আমার কাছে খুবই কষ্টের মনে হয়েছে। বাট এর যদি স্ট্যাটিস্টিক্স নেওয়া হয় গত 10 বছরে, তাহলে এটি অনেক বেশি না, এমনকি সংখ্যায় আরও কম। এটিকে এখানেও একটি মিডিয়া, একটি ষড়যন্ত্রকারী গ্রুপ চেষ্টা করছে জাতির মন প্রাণকে ডাইভার্ট করার জন্য। যে অ্যাটেনশন ডাইভার্সন ছিল এই 16 বছরে তাদের প্রচেষ্টা। যে তা কিন্তু না, আমরা যদি দেখি যে সার্বিকভাবে নিরাপত্তা পরিস্থিতির কিন্তু অবনতি ঘটেছে, প্রচুর চিন্তাই হচ্ছে। আমরা যারা ঢাকায় থাকি তারা বলি যে মোহাম্মদপুর তো একটা ভিন্ন জায়গা, ওখানে প্রতিনিয়ত ঘটছে। এগুলো কেন ঘটছে আসলে? আমি শুরুতেই বলেছিলাম আমরা অস্থির বাংলাদেশ। অস্থিরতার পিছনে অনেকগুলো ফ্যাক্টর আছে। আমাদের দৈন্যতা, আমাদের অর্থনৈতিক দুরবস্থা, আমাদের ব্যাংকগুলোকে লুট করা হয়েছে, 28 লক্ষ কোটি টাকাকে পাচার করে দেওয়া হয়েছে। সুতরাং আওয়ামী লীগ এই দেশটাকে ফোকলা করে গেছে। সুতরাং এইখানে ফোকলা দেশে এই জাতির যে ইয়াং জেনারেশন আছে, কোটি কোটি ইয়াং জেনারেশন, তারা মাদকাসক্ত হচ্ছে। এটি একদিনে হয় নাই। সুতরাং এই 16 বছরের জঞ্জাল হঠাৎ করে আপনি পরিষ্কার করবেন, ডক্টর ইউনূস বসে থাকবে, এটা আমি বিশ্বাস করি না। সুতরাং এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করার জন্য এই সরকার বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীকে ডেপ্লয় করেছে। সেনাবাহিনী এখন গ্রাউন্ডে আছে, সশস্ত্র বাহিনী গ্রাউন্ডে আছে। তারপরেও আমি বিশ্বাস করি মিডিয়া দারুণভাবে এটিকে, এই বাংলাদেশের যে সমস্যাগুলোকে সামনে নিয়ে আসতেছে, মিডিয়ার কিন্তু এটি দায়িত্ব সমস্যাটাকে সামনে নিয়ে আসা, যাতে করে অ্যাড্রেস করা যায়। আমার বিশ্বাস এই বিষয়গুলো, এই রমজানে যে দ্রব্যমূল্য, এটি কিন্তু দারুণভাবে মানুষ এনজয় করছে, এইটা এনজয় করছে। সুতরাং এই বিষয় সবগুলো যদি আমরা দেখি, আমাদের এই সমস্যা সংকুল দেশটাতে আমরা একদিনে তো সমস্যা দূর করে দিতে পারবো না। তবে এটাকে অ্যাড্রেস করার প্রবণতা আছে, সরকারের আছে, সাধারণ মানুষ আছে। আপনারা মিডিয়া, এই যে আপনি একজন মিডিয়া ব্যক্তিত্ব, আপনি বলছেন, এটাও কিন্তু একটি প্রতিকারের প্রসেস। যে কেন হবে এটা, কেন অনিয়ম হবে, কেন লুটতরাজ হবে, কেন ডাকাতি হবে, কেন ধর্ষণ হবে, এই কেন প্রশ্নটা মিডিয়া ছিল না 16 বছর। এটা যে আসছে, এটাকেও আমি সাধুবাদ জানাই। কারণ আমরা এটাকে অ্যাড্রেস করার জন্য, এটাকে মিডিয়ার কাজ হলো এটাকে সামনে নিয়ে আসা। আরেকটি প্রশ্ন জানতে চাই যে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা কিন্তু আওয়ামী লীগের তেমন কোনো কার্যক্রম দেখছি না, বা সাধারণ মানুষই তাদের প্রতিহত করছে।
তো দেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার কোনো চান্স আছে কিনা বা তাদের প্রসেসটা কি হবে? আওয়ামী লীগ একটি অভিশপ্ত দল। স্বাধীনতার ৫৪ বছর পরে যে ধ্বংসটুকু হয়েছে, প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, বাকি ১ কোটি বা ২ কোটি সংখ্যাটা আমি জানি না, অসংখ্য নেতাকর্মীকে অন্ধকারে ঠেলে দিয়ে গেছে। তারা পালিয়ে বেড়াচ্ছে, কেউ লুকিয়ে আছে, কেউ ঘাপটি মেরে আছে, কেউ পালিয়ে গেছে, কেউ যে আপনার এই বিধান মল্লিক নামে আত্মপ্রকাশ করেছে ভারতে। সুতরাং এই যে তাদের পরিণতি, এর পিছনে ১৬ বছরের যে ধ্বংসযজ্ঞ, এই যে অত্যাচার, নির্যাতন, গুম, খুন, হত্যা, লুটপাট, ব্যাংকগুলোকে লুটপাট, এর ফসল কিন্তু তারা ভোগ করছে। সুতরাং এই দলটা মানুষের দল ছিল, লক্ষ কোটি মানুষের সমন্বয়ে এই দলটা হয়েছিল এবং সবচেয়ে পুরনো দল। স্বাধীনতা যুদ্ধের সময় তারা নেতৃত্ব দিয়েছে। সুতরাং জনগণ সিদ্ধান্ত নেবে এটির ভবিষ্যৎ কি, এটির ভাগ্যে কি আছে, এরা কবে আসবে, কিভাবে আসবে। এটি এখন বলা, এই হিট অফ দি মোমেন্টে যখন জাতি তাদেরকে ঘৃণা করে, লক্ষ কোটি মানুষ তাকে ঘৃণা করে, প্রবাসীরা ঘৃণা করে, সবাই ঘৃণা করে, এই অবস্থায় আমার বোধহয় প্রেডিক্ট করা বা কোনো কিছু ভবিষ্যৎ বলা এটা এখন টু আর্লি। দল বিরোধী মতের উপরে অকথ্য নির্যাতন হয়েছে, বিশেষ করে গুম খুনের ঘটনা ঘটেছে। আপনি নিজেও একবার এ ধরনের একটি ঘটনার শিকার হয়েছিলেন ২০১৯ সালে। আমি যদি একটু আপনার সেই দিনের কথাগুলো জানতে চাই। আমি ২০১৯-এর মে মাসের সেকেন্ড উইকে বাংলাদেশে আসি। বিশেষ কিছু প্রয়োজন ছিল, রমজান মাস। আমি মুভমেন্ট করছিলাম ঢাকা থেকে আমার এলাকায়, আসা যাওয়া করছিলাম। ৩১ তারিখে আমাকে মধ্যরাতে এসে কিছু পুলিশ এবং কিছু সিভিল ড্রেসে এসে আমাকে বাসা থেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে আমি অন্ধকারে ছিলাম প্রায় সামথিং লাইক, আমার ঠিক মনে নাই, বাট ইট ইজ সামথিং লাইক 2-3 ডেজ। তারপরে আমাকে আমার আত্মীয় স্বজন, আমার দল, ব্রিটিশ হাইকমিশন, তাদের প্রেসারে আমাকে কোর্টে নেওয়া হয় এবং কোর্টে নেওয়ার আগে প্রসেস করা হয় কুইকলি একটা থানায়। সেই থানাটা ঢাকারই একটি থানা এবং তারা যখন আমাকে কোর্টে নিয়ে আমার সম্ভবত 7 দিন বা 10 দিনের রিমান্ড চায়, 5 দিনের রিমান্ড নিয়ে এসে আমাকে হাজির করে এটা হাতিরঝিল থানায় এবং এইখানে 2 দিন আমার উপরে নির্যাতন চালায়, আমার উপরে টর্চার করা হয়। এবং এরপরে আমি যখন চ্যালেঞ্জ করি, আমি সিরিয়াসলি চ্যালেঞ্জ করি, 3টা অভিযোগ আমার বিরুদ্ধে নেয়। একটা হলো আমি একটা টেলিভিশন করেছি অনলাইন, আরেকটা হলো ভোট কারচুপি হয়েছে, এটা বলেছি আমি অনলাইনে বিভিন্ন টেলিভিশনে, আর থার্ড হলো যে আমি সারা বিশ্বে জনমত গড়ে তুলছি এই সরকারকে টপল করার জন্য, ফেলে দেওয়ার জন্য। পুরো 3টেই ছিল মিথ্যা, বানোয়াট, কারণ আমি টেলিভিশন বানাইনি, এটা আমি চ্যালেঞ্জ করেছি। দ্বিতীয় হলো যে আমি বলি নাই, সকল টেলিভিশনে, মিডিয়া কিংবা ডিপ্লোম্যাট কিংবা সমাজ সবাই বলছে যে দিনের ভোট রাতে হয়েছে আর এটা রিগিং হয়েছিল। আর থার্ড হলো কোনো ধরনের ষড়যন্ত্রে আমি নাই। প্রকাশ্যে সেমিনারে, সিম্পোজিয়ামে 400 টকশো করেছি, 300 সেমিনারে পার্টিসিপেট করেছি, হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্সে বক্তব্য রেখেছি, ডাউনিং স্ট্রিটের সামনে আমি প্রকাশ্যে বক্তব্য রেখেছি। আই ওয়াজ এ স্পিকার, আই ওয়াজ অলওয়েজ স্পিকার ইন হোম অ্যান্ড অ্যাব্রড। বিশেষ করে দেশে আসলেও কথা বলতাম, আমি বিদেশেও কথা বলেছি, আমি জেনেভাতে কথা বলেছি, হিউম্যান রাইটস হেডকোয়ার্টারে, আমি কোপেনহেগেনে, ডেনমার্কে, আমি ইটালিতে, আমি ফ্রান্সে, আমি বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছি। সুতরাং আমার কোনো ষড়যন্ত্রের যে থিওরি, এইগুলোতে আমি ছিলাম না, আমি প্রকাশ্যে ছিলাম। তাই আমাকে তারা ধরেছে এবং তাদের থিওরি অনুযায়ী ওকে ধরতে হবে, তাই ধরেছে। 3 মাস জেল খেটে তারপর আমি। আপনি যে 3 দিন মনে হয় গুম ছিলেন বা অজ্ঞাত জায়গা ছিলেন, সেখানে কি ধরনের অভিজ্ঞতা? এটা একটা অন্ধকার প্রকোষ্ঠ, যেটা মানে বর্ণনাই কিভাবে আমরা দেব। শুনি যে আয়নাঘর টাইপের কিছু কিনা। এই আয়নাঘর নামটা ইনফ্যাক্ট আমরা দিয়েছি, অর্থাৎ আমাদের এই যে কর্নেল হাসিন, তারপরে নেত্র নিউজ, মিডিয়া এবং ওই যারা সাফারিংস, যারা ভিকটিম, তারাই দিয়েছে নামটা। এই নামটা আগে ছিল না। ইনফ্যাক্ট আমি গোয়েন্দা সংস্থায় আমি কাজ করেছি। আমি 17-তে রিটায়ার, ইনফ্যাক্ট 2006-এ রিটায়ার করি। তো 17 বছর আগে আমি গোয়েন্দা সংস্থায় ছিলাম। ইনফ্যাক্ট 19 বছর আগে আমি গোয়েন্দা সংস্থায় ছিলাম, ডিজিএফআইতে, বঙ্গভবন সিকিউরিটি সেল ছিলাম। আমাদের সময় এটাকে বলা হতো সেফ হাউস। আমাদের কিন্তু ঢাকা সিটিতে, চিটাগং, বিভিন্ন বড় বড় সিটিতে সেফ হাউস আছে। এই সেফ হাউসে বেসিক্যালি ইন্টারোগেশন সেল যেগুলো আছে, জয়েন্ট ইন্টারোগেশন সেল, তারা একজন আসামিকে নিয়ে প্রশ্ন করে বা ইন্টারোগেট করে। বাট এটার আয়নাঘর নামটা হয়েছে সাম্প্রতিক সময়ে, এটা এই নতুন স্বাধীনতার পরে। এবং এটা আসলে
আপগ্রেডেড, এটা ওই ইন্টারোগেশন সেলের চেয়েও আরও মারাত্মক ভয়ঙ্কর। অর্থাৎ তাদের উদ্দেশ্যই ছিল, এই ফ্যাসিজমের উদ্দেশ্যই ছিল যে ওকে ভীত সন্ত্রস্ত করে তুলো, আপনাকে ধরে নিয়ে আসা হলো, আপনাকে টেরিফাই করা, হ্যাঁ, যে আপনি ভীত সন্ত্রস্ত। আমি তো প্রতি মুহূর্তে ভাবছিলাম যে আমাকে কখন মেরে ফেলবে, আমাকে নিয়ে হয়তো হত্যা করবে। সো এই অন্ধকারে ফেলে দিয়ে একটা মানে ভীতির সঞ্চার করা, আর বাকি টর্চার অন্যান্য বিষয়গুলো ছিল আরও মারাত্মক। বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল, এই মুহূর্তে অনেকেই বলছেন যে নির্বাচন হলে হয়তো বিএনপি ক্ষমতায় যাবে। তো এই মুহূর্তে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? বিএনপির নেতাকর্মীরা এই 17 বছরে, আমি যদি বলি যে এটা একটা সাবমেরিন হিসেবে ডুবেছিল, পানির নিচে ডুবেছিল, আর এটাকে যদি বাস্তবে দেখি, লক্ষ লক্ষ নেতাকর্মী তাদের বাড়ি ঘর হারা অবস্থায় ছিল। আর এই সাবমেরিনটা 5 তারিখের পরে উঠে এয়ারক্রাফট ক্যারিয়ার হয়েছে, স্মার্ট এয়ারক্রাফট ক্যারিয়ার। আর বাস্তবে যদি বলি, তারা নিজের মায়ের কোলে গেছে অনেকেই, যে বোনটিকে হারিয়েছে, আমি বোন হারা ভাই, যে তার বাবাকে হারিয়েছে, বাবা হারা সন্তান, যে তার স্ত্রীকে হারিয়েছে, যে স্ত্রী হারা স্বামী, যে তার স্বামীকে হারিয়েছে, সে তার স্বামী হারা স্ত্রী। এরকম অসংখ্য ফ্যামিলি, লক্ষ লক্ষ ফ্যামিলি কাঁদছে, এখনও কাঁদছে, তাদের কান্না এখনও থামেনি। সুতরাং এরই প্রেক্ষাপটে আমরা যদি আরেকটি চিত্র দেখি, যে 22-23-এও কিন্তু 2 কোটি মানুষ মুভ করেছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানের নেতৃত্বে, ওনার নির্দেশে। প্রথম ছিল সমাবেশ, 10টি সমাবেশ, পরে ছিল এটি রোড মার্চের মাধ্যমে বিশাল আন্দোলন। সো এই নেতাকর্মীরা, লক্ষ কোটি নেতাকর্মীরা যে ধরে রেখেছে, তারা যে কেউ যায়নি, 2-4 জন ব্যক্তি ছাড়া টপ লেভেলের কেউ যে এই দলটা ছেড়ে যায়নি, এই জন্য আমার স্যালিউট। এটি হলো তাদের প্রতি আমার অভিনন্দন। দ্বিতীয়টি হলো যে এখন আমাদের সময় হলো যে আমরা জনগণের স্বার্থে, জিয়ার আদর্শ নিয়ে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে আমাদেরকে আরও বেশি ম্যাচিওর হিসেবে কাজ করতে হবে, আমাদের জনবান্ধব হিসেবে কাজ করতে হবে। নির্বাচনে এই দল বিজয়ী হবে এই প্রত্যাশা করে আমরা যদি গা ছেড়ে দেই, আমরা যদি দায়িত্বহীন কাজ করি, আমরা যদি কোনো ধরনের ভুল করি, তাহলে এই ভুলের মাসুল আমাদেরকেও দিতে হবে। এই জাতি কিন্তু অনেক স্মার্ট এখন। সুতরাং আমরা যাতে ভুল পথে না যাই, সঠিক পথে থাকি, গণমুখী থাকি, জনগণের স্বার্থে থাকি, সেটাই হবে আমার রিকোয়েস্ট, আমার অনুরোধ।